নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমার নতুন মধ্যপ্রদেশ সিরিজ। পাচমারি একটি হিল স্টেশন। এটা মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। পাচমারিকে বলা হয় সাতপুরা কি রানী, অর্থাৎ সাতপুরার সবথেকে সুন্দর জায়গা নাকি এই পাচমারি। পাচমারির নামকরণের ইতিহাসও একটু বলি। পাঁচ অর্থাৎ পঞ্চ এবং মারহি অর্থাৎ কেভ বা গুহা। পঞ্চপাণ্ডব নাকি বনবাসে থাকার সময় এই পাচমারি গুহা নির্মাণ করে এখানে বসবাস করতেন, সেই জন্য এই জায়গার এরকম নাম। চলে এলাম হান্ডিকো। পাচমারিতে যে সাইট সিইং পয়েন্টগুলো আছে তার মধ্যে অন্যতম এবং আমি প্রথম এলাম এখানে, এটা দিয়েই শুরু করলাম বলা ভালো। এই জায়গাটা হচ্ছে হান্ডিকো, অর্থাৎ হান্ডি মানে হাড়ির মতন শেপ, সেই জন্য এরকম নাম। এই ক্লিফটা পেছনে 300 ফিট গভীর, পাহাড় থেকে একদম নিচে সারা ঢাল পুরো, সেটার দিকে দেখলেই বোঝা যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি। বেশ খাড়া, নিচের দিকে দেখলে এমনকি মাথা ঘুরে যাচ্ছে, এত বেশি গভীর, এত বেশি খাড়াই। এবার ব্যাপার হলো যে আন্ধিকো বলে একটি নাম পাওয়া যাচ্ছে, মানে সেটা স্থানীয় মানুষজন আগে এটাই বলতেন আন্ধিকো, পরে ওটা আস্তে আস্তে নাম চেঞ্জ হয়ে আর কি হান্ডিকো হয়ে গেছে এবং হাড়ির মতন শেপ সেটা তো রয়েইছে। দেখুন কতটা খাড়া, এই ওপর থেকে এরকম জায়গা থেকে নিচে এতটা ছবি আসছেও না, দেখানো যাচ্ছে না। আর এটা ইকো পয়েন্টের মতন, এখানে বহু মানুষ নিজের নাম ধরে ডাকছেন, তাহলে স্বাভাবিক পাহাড়টা যেহেতু কাছে আছে ওটা ইকো হয়ে আবার ফেরত আসছে আওয়াজটা। দেখা যাচ্ছে পেছনে কতটা গভীর, দেখানোর চেষ্টা করছি। বেশ ভালো, কিন্তু মানে অনেকটা গভীর এবং সত্যি আর কি দেখা যাচ্ছে না। রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম। পাচমারিতে হান্ডিকোভের কাছাকাছি আখের রস খেলাম। এর পরের পয়েন্ট হলো প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনীর এখানে আমি আর নামিনি, কারণ প্রচণ্ড রোদ উঠে গেছিল এবং ভীষণ গরম লাগছিল। ড্রাইভার দাদা বললেন যে অন্য দিক দিয়ে ঘুরিয়ে এই পয়েন্টটা আমাকে দেখাবেন, সেখানে হাঁটতে হবে না। দূর থেকে দেখা যাচ্ছে চৌরাগড় শিব মন্দির। 1365টি সিঁড়ি ভেঙে ওই মন্দিরে যেতে হয়। এখান থেকে চৌরাগড়ের দূরত্ব 3.4 কিলোমিটার এবং গুপ্ত মহাদেব 0.2 কিলোমিটার মাত্র। আমি গুপ্ত মহাদেবের দিকে চলেছি। চৌরাগড় এবং গুপ্ত মহাদেব এই দুটো সাইট সিইং প্লেসই কিন্তু এই পথ দিয়েই যেতে হয়। চৌরাগড়টা একটু এগিয়ে, এখন গুপ্ত মহাদেবটা যাব, সেখান থেকে আরও কিছুটা দূর এগিয়ে চৌরাগড়। ওই চৌরাগড় থেকেই মন্দিরটা দেখা যায়, যেটা মন্দিরটা রাস্তায় আসার সময় দেখলাম। তো এখন ওই মন্দিরটাতে যাব না, গুপ্ত মহাদেবটাই যাচ্ছি আপাতত। 200 মিটার মতন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, 200 মিটার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। আমি ভেবেছিলাম যে এখানে ক্যামেরা লাগবে না, আমি জাস্ট এমনি ব্লগিং করার জন্য প্রিপেয়ার্ড হয়ে এসেছি, ভাবলাম যে ক্যামেরা আনবো না। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল হয়েছে, তার কারণ এখন এখানে প্রচুর পাখি। স্মল মিনিভেট তো একটা ঝাঁক গেল আমার মুখের সামনে দিয়ে, আমি মোবাইল দিয়ে আর কি ছবি তোলার চেষ্টা করছি, এমন অবস্থা। যাই হোক, ঘুরতে ঘুরতে গুপ্ত মহাদেব অবধি চলে এলাম হাঁটতে হাঁটতে। গুপ্ত মহাদেবের ইতিহাসটাই বলা হলো না, যে গল্পটা শোনা যায়। ভস্মাসুর নামের একজন অসুর ছিলেন, প্রথমে তার নাম ভস্মাসুর হয়নি যদিও, পরে নাম ভস্মাসুর হয়েছিল, তার কারণ তিনি কঠোর তপস্যা করেন এবং শিবের কাছে বর প্রার্থনা করেন যে অমর হবেন। এবার শিব ঠাকুর এমনি ভোলে ভালা ছিলেন, কিন্তু সব সময় সবাইকে অমর হবার বর দিতেন না। এবার ভস্মাসুর রেগে গিয়ে তখন ঠিক করেছিলেন যে শিবকে বলেন যে আমাকে এমন একটা বর দিন যাতে আমি যার মাথায় হাত রাখবো সেই যেন ভস্ম হয়ে যায়। এবার সেই থেকে তার নাম ভস্মাসুর। তারপরে ভস্মাসুর কী করলো, শিবকে তাড়া করলো যে শিবের মাথাতেই উনি হাত রাখবেন, যেহেতু শিব তাকে অমর হবার বর দেননি। এবার শিব তো দৌড়চ্ছেন, পালাচ্ছেন। তারপর শিব এসে নাকি
এই গুহায় আত্মগোপন করেন, সেই জন্য জায়গার নাম গুপ্ত মহাদেব। তো চলুন দেখি ভেতরটা। গুপ্ত মহাদেব যেখানে শিব এসে আত্মগোপন করতে পেরেছিলেন, সেখানে আমরা আমাদের এই শহুরে চেহারা নিয়ে ঢুকতে পারবো কিনা সেটাও একটা বড় সড় প্রশ্ন। গুপ্ত মহাদেবের এই যে সরু জায়গাটা, এটা কিন্তু বেশ সরু। সোজা হয়ে নর্মালি কিন্তু ঢোকার উপায় নেই, একটু সাইড হয়ে হয়ে বেঁকে বেঁকে যেতে হবে। ভেতরে শিবলিঙ্গ রয়েছে, সেখানে ছবি তোলা নিষেধ। এই গুপ্ত মহাদেব থেকে এই রাস্তা ধরে এই দিক দিয়ে গেলে হচ্ছে চৌরাগড় শিব মন্দির। এটা আরও এখান থেকে 1 ঘন্টা লাগবে যেতে। তো যারা আগ্রহী, যারা এতটা পথ ভেঙে ওপরে আবার উঠতে চাইবেন বা মন্দির দেখতে আগ্রহী, তারা এখান দিয়ে যাচ্ছেন। অনেকেই যাচ্ছেন। এখন 3টে বাজে। এখন যারা রওনা দিচ্ছেন মোটামুটি 1 ঘন্টা লাগবে পৌঁছতে, মানে 4টের মধ্যে পৌঁছবেন। তারপরে তারা আবার আসবেন, মোটামুটি হয়তো আধ ঘন্টা সময় লাগতে পারে, জানি। ভালোই, বেশ, আমার বেশ ভালো লেগেছে। পাহাড়ের কোলে একদম প্রকৃতির মাঝে মন্দির দেখা হলো। তবে আমার সাথে ক্যামেরা থাকলে একটু ভালো হতো, তাহলে আমি বাকির ছবিগুলো তুলতে পারতাম। তবে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু ক্যামেরা নিয়ে আসবেন, যাতে প্রকৃতিটাকেও সমানভাবে উপভোগ করতে পারেন। আর যেই মন্দিরের চারপাশে প্রকৃতি আছে সেটা আমার ভীষণ ভীষণ বেশি পছন্দ। তো সেই হিসেবে ভালো লাগছে। এখানে মনে হচ্ছে আরও একটু সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু বাকি সাইট সিইং পয়েন্টগুলো কমপ্লিট করতে হবে। তো এখন আমি আবার ফেরত যাচ্ছি। চলেছি বড় মহাদেব দেখতে। বড় মহাদেব যে পয়েন্টটা রয়েছে সেই দিকে। 5 টাকা করে লাগলো। জুতো খুলে এবার বড় মহাদেব মন্দিরের দিকে যাচ্ছি। সিঁড়ি স্টেপস খুব ছোট, বাঁধানো, পরিষ্কার সুন্দর রাস্তা। আর মাত্র 35টি সিঁড়ি। একটা কষ্টকর নয়, যাওয়াই যেতে পারে খুব ইজিলি। এখানে আরো বেশ কিছু সাইট সিইং এর মতন রয়েছে। এই দিকে চলে গেছে পার্বতী গুহা, আর এই দিকে চলে গেছে কালাদেব। এই বড় মহাদেব থেকে এই আরো কিছুটা এদিকে আর এদিকে। তো ইচ্ছে করলে এগুলো দেখে নেওয়া যেতে পারে, হাতে সময় মনে ইচ্ছে দুটোই দরকার। পেছনে মহাদেবের মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না, সেই জন্য আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম। বড় মহাদেবের এই মন্দিরের ভেতরে সবসময় জল পড়ছে পাহাড় চুয়ে চুয়ে। শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই জায়গাটা ছবি তোলা নিষেধ, তবে মন্দিরের ঢোকার যে অংশটা সেই অংশের ছবি তোলা যেতে পারে। এই এলাকাটা জুড়েই প্রচুর আম গাছ, এগুলো সব আম গাছ, এত বড় বড়, উঁচু উঁচু, মানে অনেক পুরনো। এটা বোঝাই যাচ্ছে যে এক তো অন্য জাতের আম, সেটা বোঝা যাচ্ছে। আর গাছের গুঁড়িগুলো দেখেও বোঝা যাচ্ছে যে অনেক বছরের পুরনো। কত মোটা দেখুন আম গাছের গুঁড়িগুলো। পুরো পাঁচমারি জুড়েই কিন্তু আম গাছের আধিক্য দেখলাম। এখানে দেখা যাচ্ছে শিমুল গাছ। এখানে শিমুল গাছে মালাবার জায়ান্ট স্কুইরেল এসে শিমুল ফুল খাচ্ছে। সাথে সাথে অবশ্য বাদররাও আসছিল। আরও ছিল ছোট্ট ছোট্ট দুর্গা টুনটুনি। এই সমস্ত ছবি মোবাইলে তোলা, বোঝাই যাচ্ছে তারা কত কাছে ছিল। ক্যামেরা নিয়ে গেলে বেশ ভালো ছবি উঠত। এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি, এটাও একটা পয়েন্ট। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দাঁড়ালে সবকিছু গ্রিন দেখা যায়, পুরো ভ্যালিটা দেখা যাবে এখান থেকে। সেটা আর কি প্রচণ্ড গ্রিন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে মানে পাহাড়ের অতটা দেখা যায় না, এই দিকটা একটু একটু পাহাড়ের মানে পাথর দেখা যাচ্ছে। বাকি পুরোটাই জঙ্গল, পুরোটাই আর কি গভীর জঙ্গল।
আর বর্ষার সময় নিশ্চয়ই আরও সবুজ হয়ে যায়। এটাও খুব সুন্দর জায়গাটা লাগছে। প্রিয়দর্শনী যে ভিউ পয়েন্টটা, যেটা বেশ কিছুটা সিঁড়ি ছিল বলে আমি উঠিনি ওই জায়গাটা, তো ড্রাইভার দাদা বলেছিলেন যে ফেরার সময় একটা ভিউ পয়েন্ট দেখাবো, সেখান থেকে প্রিয়দর্শনীর এই জায়গাটা দেখা যায়। সেটা হচ্ছে পেছনে এই ভিউ পয়েন্টটা। ওই জায়গাটা হয়তো বাঁধানো একটু সুন্দর, ওটা ইকো পয়েন্ট। এবার এখানেও একই রকম মধ্যপ্রদেশের এই অংশে, এই পাঁচমারির এই যে জায়গাটা যেখানে আমি ঘুরছি, সেখানে এই রকম দৃশ্য এবং এই রকম পাহাড়ের এরকম সৌন্দর্য, এটা প্রায় প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা মোড়ে মোড়েই। এবার যেখানটা একটু বেশি সুন্দর সেই জায়গাটা ভিউ পয়েন্ট হয়েছে আর সেই জায়গাটা জনপ্রিয় হয়েছে। সেটা ছাড়া কিন্তু বাকি সমস্ত অংশটাই এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি। তো যে কোনো জায়গা থেকেই বেশ ভালো আসছে ছবি, দারুণ আসছে। এগুলোও দেখতে পারেন, এগুলোও ভালো লাগবে। রাজেন্দ্রগিরি উদ্যান, এটা একটা সাজানো বাগান। এই জায়গাটা টোটালটাই আর কি বাগান এরিয়া। তো এখানে এলাম, এটাও একটা সাইট সিইং পয়েন্ট। এবার রাজেন্দ্রগিরি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে তার একটা মূর্তিও রয়েছে, তার নামে এই বাগান। এবার এখানেও যথারীতি প্রচুর পাখির ডাক কানে আসছে, কিন্তু আমি ওই যে আনফর্চুনেটলি আজকেই আমি ক্যামেরা আনিনি। আমি ভাবলাম আর কি এমন বার্ডিং হবে এখানে, তো যাই হোক ভুল হয়ে গেছে। তবে ভালো বেশ বাগানটা, ঘুরে একটুখানি দেখে নিই। আর এখানে সানসেট পয়েন্টও আছে। আজকে এখন মোটামুটি 4টে বাজে, সানসেট হতে হতে তো অনেক দেরি। সত্যি বলতে টায়ার্ডও লাগছে, সেই সকালবেলা মানে 4টে থেকে উঠে আর কি রওনা দিয়েছি। 4টে থেকে উঠে সেই ট্রেনে করে এসে আজকে সারাদিন ঘুরে আমি একটু টায়ার্ড ফিল করছি। এখন মনে হচ্ছে ফিরে যেতে পারলে ভালো হয়। যাই হোক, টুকটাক যা যা পয়েন্ট আছে দেখে এবার ফেরত যাওয়ার চেষ্টা করব। অসাধারণ এই পরিবেশ, একদম শান্ত শিষ্ট। কথা বললে শুধু কথাটুকুর শব্দটুকু শোনা যাচ্ছে। তবে ট্যুরিস্ট স্পট, প্রচুর ট্যুরিস্ট আসছেন। যে সময়টা ট্যুরিস্ট থাকছে না সেই সময়টা শুধু পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক আর জঙ্গলের নৈশব্দ ছাড়া কিন্তু সত্যি করে কিচ্ছু আওয়াজ পাওয়া যাচ্ছে না। একদম অসাধারণ প্রকৃতি, একদম প্রিস্টাইন অবস্থায়, ব্যাপক সুন্দর। বিশেষত এই জায়গাটা দারুণ সুন্দর লাগছে। পুরো পাহাড়ের চারপাশটা আর কি 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে। পুরো 360 ডিগ্রি নয়, কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স। এত গরম লাগছিল, এখানে একটা দোকান থেকে খেলাম মটকা লস্যি। পেছনে যে লেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাঁচমারি লেক। এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, জিপলাইন আছে, বোটিং রয়েছে। জিপলাইন আর বোটিং এটা 500 টাকা করে পড়বে, আর আলাদা করে বোটিংও আছে। এই পেছনে জিপলাইন রয়েছে, বোটিং রয়েছে। আপনাদের যদি অ্যাডভেঞ্চার স্পোর্টসে ইন্টারেস্ট থাকে তাহলে এই নম্বরগুলোতে যোগাযোগ করে আগে থেকেও কিন্তু বুকিং করে নিতে পারেন। পথে একটি চার্চ দেখলাম, বেশ পুরনো। এই চার্চের গঠনশৈলী একদম অন্যরকম। চার্চের ভেতরটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেটা দেখা সম্ভব হলো না, কারণ চার্চের বাইরে তালা ঝুলছে। সাড়ে 5টার বেশি হয়ে গেছে, 5:36 বাজে। জটাশঙ্কর মন্দিরের পথ ধরে যাচ্ছি। যেতে আসতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগবে। জটাশঙ্কর নামটা হচ্ছে এখানে স্ট্যালাকটাইট প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকটাইট মানে উপর থেকে যেটা আর কি ডিপোজিশন হয়ে হয়ে একটা ভৌগোলিক নিদর্শন, সেটা নাকি দেখা যায়। চেঞ্জেবল হকি বল আমি এত কাছে কখনো দেখিনি। আমার হাতের সামনে মানে মোবাইলে আমি চেঞ্জেবল হকিগুলো ছবি তুলছি, কারণ আমি ক্যামেরা আনিনি। মানে আজকের দিনের যে মানে কী যে ব্লান্ডার করেছি আমি। এত সুন্দর রোদ পড়েছে, এরকম একটা জায়গায় হাতের সামনে বসে আছি চেঞ্জেবল হকি বল, এদিকে দেখছি, আর আমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি, ক্যামেরা নিয়ে। মানে কোনো ক্ষমা হয় না। 100 টাকা দিয়ে গাইড নিয়েছিলাম মন্দিরের ভেতরের বা আশেপাশের সমস্ত কিছু জানার জন্য। শুনলাম এই পুরো জায়গাটাই প্রাকৃতিকভাবে সৃষ্ট।
क्या फॉरेस्ट वाला का फॉरेस्ट वालों ने रोक ला दी, वैन ला दी मुझ पर, वैन इसला दी। इस मंदिर को आप देखने जा रहे हैं, मंदिर के पूरा कुदरती बनाओ, नेचुरल, इसमें आर्टिफिशियल मूर्ति ना बनाया जाए, इसलिए इस मूर्ति पर रोक ला दी गया। खाली चेहरा अकेले बन पास मूर्ति का, ये फेस अकेला बन पास का। ये सामने देखिए, ये शंकर भगवान की जो मूर्ति बनी देख रहे हैं ना आप लोग, जब पंचमढ़ी में इतना टूरिस्ट नहीं आया करता था, उसके पहले मूर्ति बन चुकी थी। इसी पत्थर को खोद खोद कर तराश की मूर्ति बनाई गई है। हर साल इस मूर्ति में कलर पेंट कर दिया जाता है। ये बहुत पुरानी मूर्ति बहुत पहले बन चुकी थी। अब इसके बाद में आगे आपको जो भी चीज दिखाऊंगा तो पहाड़ों में नेचुरल बनी, कुदरती बनी है। आइए। প্রাকৃতিকভাবে সৃষ্ট আকৃতিকে তারা কাল্পনিক বিভিন্ন জিনিসের নাম দিয়েছেন। इतने बड़े से यहाँ पे इतना बड़ा तो होता है, काफी बड़ा बड़ा प्याज होता है यहाँ पे, जंगली प्याज होता है यहाँ पे, खाने पीने में नहीं आता है, लेकिन उसकी दवाइयाँ वगैरह बनती है यहाँ पे, जड़ी बूटियों में आता है वो। और अभी देखिए ये झंडा देख रहे हैं लगा हुआ, झंडे के साइड में देखिए बीच में एक लंबा सा पहाड़ देख रहे हैं ना, पूरे पत्थर को ध्यान से देखिए ऊपर से नीचे तक, तो पूरी गणेश जी की आकृति बनी दिखाई देगी वो। अच्छा, हाँ, आई समझ में? कुदरती मूर्ति बनी, अपने आप बनी है। ये मूर्ति सिर्फ आप लोग यहीं से देख सकते हैं, पास में जाके देखेंगे तो समझ में नहीं आएगी, सिर्फ यहीं से देख सकते हैं मूर्ति को। ऊपर चारों साइड जितना भी ये पहाड़ पर्वत देख रहे हैं ना आप, ये पूरा रेत का पहाड़ है, कच्चा पहाड़ है, सैंडस्टोन है ये। आप लोग छोटे भी छोटा पत्थर जनी मारेंगे तो ये टूट कर रेत बन जाता है। ये सामने जनी पर रेत पड़ा देखता है, इस टाइप का रेत बन जाता है। कच्चा पहाड़ है, पूरा बालू पहाड़ है ये, आसान इसको देखते हैं। বেশ খাড়াই, মানে কিছুটা দূর আমি এমনি এলাম হেঁটে, মানে সেই রাস্তাটা ঠিকঠাক ছিল আর কি। তারপরের রাস্তাটা কিন্তু বেশ কঠিন, মানে এটা ওই পায়ের ব্যথা থাকলে একদমই রেকমেন্ডেড না। খুব খাড়া সিঁড়ি দেখে বোঝাই যাচ্ছে, এবং প্রত্যেকটা সিঁড়ি হাইট অনেক বেশি। এটা নামাটা তো এখন নেমে যাচ্ছি, ওঠার সময় একটুখানি অসুবিধাই হবে। জটাশঙ্কর মন্দিরের একদম নিচের অংশে এসে এই জায়গাটা পাথর এমনভাবে সৃষ্টি হয়েছে যেন কুমিরের মতন লাগছে দেখতে। এরপর মূল যে জটাশঙ্কর লিঙ্গ সেই জায়গাটায় গেলাম। সেখানে যেতে গেলে হালকা জলের ওপর দিয়ে যেতে হয়। বলাই বাহুল্য জায়গাটা বেশ অন্ধকার, তবে একটু আলোর ব্যবস্থাও রয়েছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই মূর্তিকেই শিবজ্ঞানে পুজো করা হয়। ইনি হলেন জটাশঙ্কর। পুরো পাহাড়টাই নাকি সাপের ফনার মতন ঝুঁকে রয়েছে, যেন নাগ দেবতা। জটাশঙ্কর মন্দির দেখে এবার উপরে উঠছি। বিশাল বিশাল সিঁড়ি, আগেই বললাম, সুতরাং যাদের পায়ের কষ্ট তারা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যতগুলো সাইট সিইং পয়েন্ট দেখলাম পাঁচমারির মধ্যে এখনো পর্যন্ত, বা আজকে পর্যন্ত বলা ভালো, তার মধ্যে এটা কিন্তু বেস্ট। লোকেশন ওয়াইজ কিন্তু দারুণ, পাহাড়ের একদম মধ্যে প্রাকৃতিকভাবে নির্মিত বিভিন্ন জিনিস, প্রাকৃতিকভাবেই নির্মিত গুহা, তো ভালোই লাগলো, সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। ফেরার পথে দেখলাম বজরংবলী মন্দির, যে পাথর বা কোরাল দিয়ে রাম সেতু নির্মাণ করা হয়েছে বলে মানুষের বিশ্বাস, সেরকম একটি পাথর ওখান থেকে সংগ্রহ করে এখানে আনা হয়েছে। দূর থেকে দেখলাম ব্রাউন উড আউল, এটাও মোবাইলে তোলা ছবি। পাঁচমারি বাজারে বিভিন্ন রকম
দোকানপাট রয়েছে জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এখানে বাঁশের, হ্যান্ডলুমের এরকম বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদানে সৃষ্ট কাপড়, কম্বল ইত্যাদি পাওয়া যায়। প্রথম দিন আমি পিপারিয়া থেকে পাঁচমারি যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভারের সাথেই ঘোরাঘুরি করেছি। আজকে আমি যাব বাইসন লজে। এখান থেকে যে সরকারি ট্যুরগুলো হয় সেরকম একটি ট্যুরে ঘুরবো। হোটেলের সামনে থেকে একটুখানি হেঁটেই বাস স্ট্যান্ড থেকে অটো পাওয়া যেত এখানে আসার জন্য। তো এখানে আসার পর এটা আমার ওই গাড়ির যে প্যাকেজ ছিল সেটার সাথে ইনক্লুডেড নয়, এটা আলাদা করে সাফারি গাড়ি বুক করে ঘুরতে হবে। এবার সাফারি গাড়ি বুকিংয়ের জন্য বেশ কিছু নিয়মাবলী আছে যেটা আমি আপনাকে বলে দেবো। আর এইখানে পেছনে এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে সেই টিকিট কাউন্টার। এখানে সবাই আসছেন যারা যারা ঘুরবেন আর কি, জঙ্গলের ভেতরে যে সাইট সিইং পয়েন্টগুলো রয়েছে। এবার এটার একটা ব্যাপার রয়েছে, অনেকগুলো ট্যুর হিসেবে রয়েছে, 1 2 3 4 5 6 করে এরকম বেশ কিছু রয়েছে। এবার সেই যে ট্যুরের যে কম্বিনেশনগুলো বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে রয়েছে, তার মধ্যে কিছু আছে যেটা আমি আগের দিন ঘুরে নিয়েছি, যেমন মহাদেব বা গুপ্ত মহাদেব, এই যে জায়গাগুলো এগুলো ওর মধ্যে ইনক্লুডেড। আজকে ঘোরাঘুরি করতে 3200 টাকা লাগবে গাড়ি এবং গাইড খরচ সমেত। যে রুট 3 যেটা আমি ঘুরছি এবং আমার সাথে আরও 4 জন রয়েছেন, টোটাল 5 জন শেয়ারিং। তাদেরকে চিনি না, সব আননোন। এখানে এসে সেই শেয়ারিংটা খুঁজে জোগাড় করে নিতে হয়েছে। 6 জনের সিট, তো 6ষ্ঠ জনকে পাইনি। যাই হোক, তো এবার প্রথমে রুট 3 প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বাইসন লজ, বাইসন মিউজিয়াম, যেটা জেমস ফরসিথ, যিনি ইংরেজ সাহেব, তিনি এখানে এসেছিলেন এবং এই জায়গাটাকে তিনি বলা ভালো যে আবিষ্কার করেছিলেন। এই জায়গার সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে, এই পাঁচমারির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি প্রথম এখানে ফরেস্ট লজ তৈরি করেন। এই জায়গাটা তার নামেই আর কি, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বাইসন লজ, কারণ জঙ্গলে প্রথম তিনি বাইসন দেখেছিলেন এবং এখানে প্রথম তিনি একটি বাইসন শিকারও করেন। একটা জিনিস মনে রাখতে হবে, বাইসন মানে হচ্ছে ইন্ডিয়ান বাইসন বা গৌড়। বাইসন মানে কিন্তু একেবারেই, বাইসন অরিজিনালি আমেরিকার একটি প্রাণী, সেটা কিন্তু এখানকার সাথে তার সেই যে স্পিসিসটা তার সাথে কোনো সম্পর্ক নেই, বাট স্টিল আমরা ইন্ডিয়ান বাইসন বলতে গৌড়কেই বুঝি। আজকের প্রথম গন্তব্য হচ্ছে বি ফল। বাইসন লজের মিউজিয়াম দেখে সেখান থেকে বেরিয়ে 15-20 মিনিট মতন লাগলো। এই যে জলটা বয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে জামুনি প্রপাত, কারণ জাম গাছের তলা দিয়ে জলটা বয়ে যাচ্ছিল, এবার সেই জন্য আদিবাসীরা এরকম নাম দিয়েছিলেন জামুনি প্রপাত। এবার এই জায়গাটা এখানে একটা দুটো এরকম ছোট ছোট ব্রিজ রয়েছে, বি ফলের দিকে যাচ্ছি। এবার এই জায়গাগুলোতে প্রচুর সুন্দর সুন্দর ড্রাগন ফ্লাই মাছ রয়েছে প্রচুর, আর হচ্ছে প্রচুর প্রজাপতি ওইখানে দেখতে পাচ্ছি, যেহেতু ভেজা ভেজা জল প্রচুর প্রজাপতি মাঠ পাডলিং করছে। আমি চেষ্টা করব 2-1টা ছবি ভিডিও তোলার। বিফল ইটসেলফ হয়তো সুন্দর, কিন্তু জলপ্রপাতের থেকেও এই জিনিসগুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করে, তো আমি চেষ্টা করব 2-1টা ছবি ভিডিও তোলার। বেশ ভালো জায়গাটা। এখানে গাছের ফাঁকে চোখে পড়ল মালাবার জায়ান্ট স্কুইরেল। তারপরে দেখলাম গ্রে হেডেড ক্যানারি ফ্লাই ক্যাচার। এই খঞ্জনটির একটি পায়ে মনে হয় আঘাত লেগেছে, লাফিয়ে লাফিয়ে চলছে একটি পাকে ওপরে তুলে। জামুনি প্রপাত বলে যে জলধারাটা বয়ে গেছে, সেই জলধারার পরে আরও 300 সিঁড়ি,
এবং সিঁড়িগুলোর হাইট বেশ লম্বা লম্বা, বেশ বড়। তো বয়স্করা যে আসছে না তা নয়, কিন্তু হ্যাঁ একটু কষ্ট হবে, আর যাদের পায়ে ব্যথা তাদের তো আরোই অসুবিধে। এবার এই যে জামুনি প্রপাত, যেটা আদিবাসীরা যে নামটা দিয়েছিলেন, জামুনি প্রপাতই ইংরেজদের কাছে বি ফল, বি অর্থাৎ BW মৌমাছি। এর কারণ হচ্ছে ওনারা যখন এখানে এসেছিলেন তখন এখানে ওরা প্রচুর মৌমাছি দেখতে পেয়েছিলেন, সেই জন্য এরকম নাম। এখনও সিঁড়ি দিয়ে নেমে চলেছি, প্রচুর সিঁড়ি। এই জায়গাটাই পুরো ঔষধি গাছের বন, মানে প্রচুর ঔষধি গাছ রয়েছে এবং সেই জন্য এখানকার মধু খুব বিখ্যাত। ওরা বারবার বলছেন যে তার কারণ হচ্ছে একটা না, দেশি যে মৌমাছিগুলো হয়, ছোট ছোট মৌমাছি, তাদের আর কি সংগৃহীত মধু। এবার যে ফুল থেকে মৌমাছিগুলো মধু সংগ্রহ করছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাই ঔষধি গাছের ফুল। তো সেই জন্য আর কি এই মধুটার আলাদাই একটা মেডিসিনাল ভ্যালু রয়েছে। অলরেডি যেখানে চলে এসেছি এখান থেকে পেছনে বিফলটা দেখা যাচ্ছে, একটু একটু জলের আওয়াজও পাওয়া যাচ্ছে। এটাকে ঠিক ট্রেকিং বলা চলে না, তবে হাফ ট্রেকিং তো বটেই, হাইকিং তো অবশ্যই, এবং অনেকটাই সিঁড়ি, সেই জন্য ওই রকমই আর কি বলা যেতে পারে। মানে ঘন্টাখানেক মতন লাগে, ঘন্টাখানেকের ট্রেকিং বলতে যা বোঝায় তাই। অপূর্ব সুন্দর এই বিফলে ইচ্ছে হলে কিন্তু আপনি স্নানও করতে পারেন। অনেকেই দেখলাম এখানে বেশ জমিয়ে স্নান টান করছেন। বিফল দেখে আবার এই পুরো রাস্তাটা হেঁটে উঠে এলাম, আবার চলে এলাম জামুনি প্রপাতের কাছে। এখানে চলুন দেখাই এক আশ্চর্য ফিশ স্পা। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গাছের তলায় বসে পাহাড়ি এই ঝর্ণার জলে পা ডুবিয়ে বসলাম কিছুক্ষণ। সেকেন্ডের মধ্যে প্রচুর মাছ এসে পায়ের থেকে মৃত কোষ খেতে লাগলো। সে এক আশ্চর্য অনুভূতি। অনেক নামি দামি জায়গায় আপনারা ফিশ স্পা হয়তো করিয়েছেন কিংবা শুনেছেন কাউকে করাতে, তার থেকে সম্পূর্ণ অন্য রকমের একটা অনুভূতি ছিল এটা। এরপর লাঞ্চ টাইম, ওই সাফারি গাড়ি নিয়ে পৌঁছে দিল নন্দনবন বলে একটি রেস্তোরাঁয়। এখানে খাবার দাবারের মান খুব একটা ভালো নয়। বি ফলের পর এর পরের গন্তব্য হচ্ছে রিচগড়। এখন রিচগড়ে এসে পৌঁছেছি। এই যে এরকম রাস্তা, এই স্টেপগুলো ছোট 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 স্টেপ, কিন্তু আছে অনেকটাই আর কি ওঠা। এবার রিচ মানে হচ্ছে লোকাল ভাষায় ভাল্লুক। ওখানে একটা বড় ভাল্লুক থাকতো, একটা ন্যাচারাল কেভ, প্রাকৃতিক গুহা। তো সেই জায়গায় ওই রিচ, যে লোকাল ভাষায় যার মানে ভাল্লুক, ভাল্লুক থাকতো বলে ওই জায়গাটার নাম রিচগড়। ওখানেই এখন চলেছি। পর্বত শীর্ষ এলাকায় দীর্ঘ সরু উচ্চ ভূমি রেখাকেও রিজ বলা হয়। এটাও হতে পারে যে ইংরেজরা সেই জন্য এই জায়গার নাম রেখেছেন রিচগড়। তবে গুহাটা এমন, এখানে ভাল্লুকের বসবাস থাকলেও অবাক হবার মতন কিছু নেই। এর পরের গন্তব্য ধূপগড় সানসেট পয়েন্ট। এই সানসেট পয়েন্টে সানসেট তো হবে 6:45। এখানে চলে এলাম 3টে-3:15 মধ্যে। এবার এই 2-3 ঘন্টা সময় কিভাবে কাটাবো সেটা বোঝাটা খুব অসুবিধে। প্রথমে এখানে একটি মিউজিয়াম রয়েছে, সেটা দেখলাম। পাঁচমারির সম্বন্ধে
বেশ কিছু তথ্য এখানে ডিসপ্লে করা রয়েছে, সেটা দেখতে 10-15 মিনিটের বেশি লাগবে না। তারপরের পুরো টাইমটাই আমি গাছের তলা দেখে ঘুমিয়ে কাটিয়েছি। এক তো প্রচণ্ড গরম, তার উপর এখানে সেরকম কোনো বসার জায়গাও নেই। গাছের তলায় কিছু বাঁধানো বেদি রয়েছে মাত্র। এমনকি এখানে কোনো ওয়াশরুমও এখনো পর্যন্ত নেই, তবে অদূর ভবিষ্যতে হয়তো হতে পারে। ধূপগড় 1352 মিটার উচ্চতায় অবস্থিত। এটা মধ্যপ্রদেশ এবং সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও যদি ছোট ছোট আরও পয়েন্ট ঘুরতে চান তাহলে আরও একটা দিন লাগতে পারে। পাঁচমারির জন্য চেষ্টা করবেন অন্তত পক্ষে 2টি দিন হাতে রাখার। পাঁচমারির সাইট সিইং এর এই পর্ব আপনার কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই জানান। আপনার মন্তব্য আমাকে উৎসাহ দেবে এরকম অনেক বেশি ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করুন।